এখন কোটা সংস্কার আন্দোলনের দাবিতে তারা রাজপথে নেমেছে। 2018 সালে আমরা এই আন্দোলনটি সফল করেছিলাম, কিন্তু সরকার পরিকল্পিতভাবে একটি চক্রান্তের মাধ্যমে 30% যে মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি পুতিদের জন্য যে কোটা সেটি ফিরিয়ে এনেছে। এবং পরবর্তীতে হাইকোর্ট থেকে যে গতকাল আমরা দেখলাম যে পূর্ণাঙ্গ রায় বের হয়েছে এবং প্রধানমন্ত্রী গতকাল এই আন্দোলন নিয়ে এবং যারা আন্দোলন করছেন তাদের বিষয়ে যে ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য রেখেছেন সেটির প্রেক্ষিতে মূলত আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আমি 2018 সালে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের পক্ষ থেকে আজকে লিখিত বক্তব্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন সরকার পরিকল্পিতভাবে 2018 সালের মীমাংসিত বিষয় সামনে এনে চলমান লুটপাট, আর্থিক খাতের বিপর্যয়, আজিজ, বেনজির, আসাদুজ্জামান, মতিউরদের দুর্নীতি, ভারতের সাথে রেল চুক্তি ইত্যাদি বিষয়গুলো থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন ছিল। ওই বছরের 17 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন 8 এপ্রিলে এসে জোরালো আন্দোলনে পরিণত হয়। তখন 11 এপ্রিল প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ঘোষণা দেন আর কোনো কোটায় রাখা হবে না, যেহেতু সংস্কার করলে আবার আন্দোলন হবে, সুতরাং কোটা বাতিল করে দেওয়া হবে। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার প্রায় 1.5 মাস অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত গেজেট কোটা সংস্কারের দাবিতে আমরা যে আন্দোলন করেছিলাম আমরা সেই গেজেট পাচ্ছিলাম না, যে কারণে 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করি। সেখানে ছাত্রলীগ তারা হামলা চালিয়ে আমাদের সেই সংবাদ সম্মেলনটি বানচাল করে দেয়। সেখানে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে কিভাবে তার উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল সেই চিত্র আপনারা দেখেছেন। ছাত্র অধিকার পরিষদের তৎকালীন আহ্বায়ক হাসান আল মামুনের উপরেও সেখানে হামলা করা হয় এবং অসংখ্য শিক্ষার্থী সেদিন জখমের শিকার হয়। এরপরে সারা দেশে যারা কোটা সংস্কার আন্দোলন করছিল তাদের উপরে বর্বরভাবে হামলা করা হয়। আপনারা দেখেছেন রাজশাহীতে 2 জুলাই কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলের উপরে বর্বরভাবে হামলা করা হয়েছিল। এছাড়া 2 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল সেখানে নারী নেত্রীদেরকে লুমা সহ কয়েকজন নারী নেত্রী তাদেরকে ব্যাপকভাবে তাদের উপর আঘাত করা হয়, তাদেরকে লাঞ্ছিত করা হয়। সেখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়েছিলেন, কোটা সংস্কার আন্দোলনের সংগঠক ফারুক হাসান থেকে শুরু করে যারা ছিলেন তাদের উপর যে ধরনের নির্মমভাবে নির্যাতন হয়েছিল আপনারা সকলেই জানেন। এভাবে প্রত্যেকটা জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীরা যেখানেই সভা সমাবেশ করছে, কর্মসূচি দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ ব্যাপকভাবে হামলা করছিল এবং নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করছিল। ওই সময় আমি নিজে গ্রেপ্তার হয়েছিলাম এবং 15 দিন রিমান্ডে ছিলাম। ফারুক হাসান, মশিউর রহমান, মাহফুজুর রহমান, জসিমউদ্দিন আকাশ, রাতুল, সুহেল সহ সারা দেশ থেকে এবং কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল সংগঠক পর্যায়ের অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। যখন সাধারণ শিক্ষার্থীরা আর রাজপথে নামতে পারছে না, তখন আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের মা বাবারা আমাদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন। এমনকি যারা রাজপথে নেমেছিলেন আমাদের মুক্তির দাবিতে, আমাদের মা বাবা, তাদেরকেও ছাত্রলীগের পক্ষ থেকে ব্যাপকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে।
আমার বাবা, আমার বাসা ঝিনাইদহ, আমার বাবাকে ওই সময় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ তিনি ফোন করে ব্যাপকভাবে গালিগালাজ করেন, হুমকি দেন। ওই সময় ছাত্রলীগের প্রায় 200 নেতাকর্মী মোটরসাইকেলের বহন নিয়ে আমার বাসায় গিয়ে হামলা করে। ঠিক একইভাবে আমাদের ওই সময় যারা সংগঠক পর্যায়ে ছিল, এখানে শাকিলুজ্জামান রয়েছে, তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ফারুক হাসানকে ওই সময় গ্রেপ্তার করে এবং একই সাথে তার গ্রামের বাড়িতে তখন হামলা চালানো হয়। একইভাবে ফারাবি, রাতুল, সুহেল সহ যারা ছিল, মশিউর রহমান, আপনারা দেখেছেন মশিউরকে তাকে হল থেকে 2 জুলাই তুলে এনে কিভাবে তার হাতে ককটেল দিয়ে ছাত্রলীগ বলেছিল যে এই ওকে বলতে বাধ্য করেছিল যে এই ককটেল নুরুল হক রাশেদ খান আমার হাতে দিয়েছে, এই ককটেল মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত করার জন্য। এইভাবে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ তাদের যে বেপরোয়া কর্মকাণ্ড সেটি তারা পরিচালিত করছিল। এত কিছুর পরেও সেই আন্দোলন কিন্তু থামানো যায়নি। আমাদের অভিভাবকরা আমাদের মুক্তির দাবিতে রাজপথে নামলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আস্তে আস্তে রাজপথে নামা শুরু করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারাও আমাদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছিল। আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের মুক্তির দাবিতে যখন আসিফ নজরুল স্যার, তানজিম স্যার, সামিনা লুৎফা থেকে শুরু করে গীতিয়ারা নাসরিন, যারা ওই সময় আমাদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হয়েছিল। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হামিদুল হক এবং একই সাথে এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা দেখেছেন, যেখানে আমাদের মুক্তির দাবিতে এবং আন্দোলনে যে হামলা করা হচ্ছে তার প্রতিবাদে রাজপথে নেমেছে, তাদেরকেও বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। ওই সময় যখন শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, তখন বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধি, বাংলাদেশের সাংবাদিক সমাজের প্রতিনিধি এবং যারা কলামিস্ট, যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু খুশি উঠেছিল। একটা পর্যায়ে 4 অক্টোবর এই বর্তমান সরকার তারা কিন্তু গেজেট প্রকাশ করতে বাধ্য হয়। অর্থাৎ এক ধরনের গণ আন্দোলনের মুখে সরকার কোটা সংস্কার আন্দোলনের যে দাবি, আমরা যে দাবি করেছিলাম মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, সেই দাবি তারা মেনে নিতে বাধ্য হয়। 4 অক্টোবর 2018 সালে তারা ছাত্র সমাজের সেই কাঙ্ক্ষিত দাবি পূরণ হয়, তারা গেজেট প্রকাশ করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আপনারা জানেন সে সময় সরকারের পক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি সুপারিশ দিয়েছিলেন 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং একই সাথে ওই সময় যে বিদ্যমান কোটা ছিল ওই কোটা বাতিল করা হলো এবং একই সাথে ওই সময় বলা হয়েছিল যদি সরকার মনে করে যে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটার প্রয়োজন, সরকার পরবর্তীতে বিবেচনা করতে পারবে।